সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশগ্রহণ শেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে গেছেন। তিনি 4 দিন ব্যাপী টানা দাভোসে ছিলেন এবং সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের নেতা, ব্যবসায়ী নেতা, রাষ্ট্রনেতা অথবা বিভিন্ন নন প্রফিট হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জাতিসংঘ কর্মকর্তা, এরকম বিভিন্ন জনের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, তার প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 4 দিনে প্রধান উপদেষ্টা 47টি ফর্মাল এনগেজমেন্ট করেছেন, মানে 47টি বৈঠক তিনি করেছেন। দর্শক, সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের মনেও এই প্রশ্নটি জাগে যে 4 দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 47টি বৈঠক করলেন, তার মানে হচ্ছে তিনি প্রায় পুরোটুকু সময় একেবারে নাওয়া খাওয়া ভুলে গিয়ে বাদ দিয়ে তিনি বিভিন্ন এনগেজমেন্টের মধ্যে ছিলেন, বৈঠকে ছিলেন, বিভিন্ন কাজ করে গেছেন তিনি। 47টি বৈঠকের মাধ্যমে আমাদের জন্য কি ফলাফল তিনি বয়ে নিয়ে এসেছেন, কিংবা এই সম্মেলন থেকে আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে আমাদের কোনো কিছু পাওয়ার সুযোগ ছিল কিনা, আমরা কোনো কিছু পেয়েছি কিনা, কিংবা না পেয়ে থাকলে কেন পাইনি, এই বিষয়গুলো নিয়ে একটু আমার নিজস্ব ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটা ভূমিকা দিয়ে নিই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি হচ্ছে একটা পাবলিক প্রাইভেট একটা কোঅপারেশন। বিভিন্ন দেশের সরকার প্রধানরা সেখানে অংশ নেন, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলো সেখানে অংশ নেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সেখানে অংশ নেন, এবং সবচেয়ে বড় বিষয়, যারা সেখানে অংশগ্রহণ করেন, যেসব দেশগুলো অংশগ্রহণ করেন, তাদের টার্গেট থাকে যে সেখানে যেহেতু ওয়ার্ল্ড ইনভেস্টররা সেখানে অংশগ্রহণ করে, তাদের কাছে নিজের দেশের বিনিয়োগ পরিস্থিতি সেখানে উপস্থাপন করা, অর্থাৎ এক ধরনের একটা মার্কেটিং পজিশন সেখানে তুলে ধরা, যে আমি আমার দেশে কি প্রোডাক্ট আছে, আমি কি সেল করতে চাই, কিংবা আমার দেশে বিনিয়োগ আকর্ষণের জন্য আমি অন্যদের কাছে আমার দেশকে আমি কিভাবে তুলে ধরবো। মূলত এই বিষয়টি মাথায় রেখেই যা বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করেন। এখন কোন দেশ কি পর্যায়ের কোন পর্যায়ের প্রতিনিধি পাঠাবেন সেটা নির্ভর করে প্রত্যেকটা দেশের ক্রাইটেরিয়ার উপর, আবার আয়োজকদের আগ্রহের উপর। আমরা জানি যে আমাদের বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে সেখানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমাদের নতুন বন্ধু, মানে বাংলাদেশের এই সরকারের যে বন্ধু রাষ্ট্র পাকিস্তানের অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন। আবার আমাদের আরেক প্রতিবেশী দেশ ভারতের একজন ইউনিয়ন মিনিস্টারের নেতৃত্বে, মূলত তাদের প্রতিনিধিদের অধিকাংশই ছিলেন মানে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। এবং এই বৈঠক থেকে পাকিস্তানের আসলে তেমন কিছু পাওয়ার ছিল না, তাদের অংশগ্রহণটাই ছিল মুখ্য। কিন্তু আমরা ভারতের পত্রপত্রিকা থেকে আমরা জেনেছি যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এই দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই 4 দিনের সম্মেলন থেকে ভারতের সরকার, মানে রাজ্যের যে সরকারের যে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা যারা অংশগ্রহণ করেছিলেন, তারা এই সময়টার মধ্যে সেখান থেকে 20 লাখ করোড় রুপির বিজনেস অর্ডার তারা সেখানে নিয়েছেন, এবং তার অনেকগুলো তারা সেখানে একদম চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে ভারত আসলে ঠিক ডলারের অঙ্কে, টাকার অঙ্কে তাদের একটা বলার সুযোগ হয়েছে বা হচ্ছে, তারা বলতে পেরেছে যে আমরা এই সম্মেলন থেকে এই পরিমাণ একটা সুবিধা কিংবা বাণিজ্য কিংবা বিনিয়োগ হোয়াটএভার উইসে আমরা অর্জন করেছি। এটি ভারত তারা বলতে পারে। আমাদের দিক থেকে আসলে আমাদের সেরকম কিছু বলার নেই। আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম যে আমাদের ঠিক একদম প্রথম দিকে যে সম্মেলনে যাবার পরপরই প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী, যিনি মানে আন্তর্জাতিক বিষয়াবলী দেখভাল করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে, লুৎফে সিদ্দিকির একটি ইন্টারভিউ প্রচারিত হয়েছিল ব্লুমবার্গ টেলিভিশনে। দর্শক, ব্লুমবার্গ টেলিভিশনটা হচ্ছে ব্লুমবার্গ ওভারঅল এমন একটি মিডিয়া যেটি হচ্ছে ওয়ার্ল্ডের, ওয়েস্টার্ন তো বটেই, বিশ্বের সব দেশের যারা বিজনেস টাইকুন, ইকোনমিক টাইকুন বলে, কিংবা যারা পলিসি মেকার্স, মানে বিশেষ করে ইকোনমি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এইসব নিয়ে যারা কাজ কারবার করে, তারা অনেকটা সকালবেলা উঠে বাইবেল পড়ার মতো করে তারা আগে ব্লুমবার্গে চোখ রাখেন, ব্লুমবার্গের হেডলাইনগুলো দেখার চেষ্টা করেন। সেই রকম একটি প্রভাবশালী বিজনেস মিডিয়া ব্লুমবার্গ টিভিতে লুৎফে সিদ্দিকির একটি ইন্টারভিউ সেখানে ব্রডকাস্ট হয়েছে, প্রচারিত হয়েছে, এবং সেই ইন্টারভিউটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি। লুৎফে সিদ্দিকি সেখানে হি ওয়াজ সো রেশনাল, তিনি তার দেশটাকে, মানে বাংলাদেশটাকে সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, এবং তার প্রেজেন্টেশনটা ছিল অনেকটা লাইক দ্য হাম্বল, কারণ তিনি বলার চেষ্টা, তিনি তাকে ইন্টারভিউয়ার যে সাংবাদিক ইন্টারভিউ করেছেন, প্রথম প্রশ্নটি করেছিলেন আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। লুৎফে সিদ্দিকি আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একেবারে তিনি উড়িয়ে দেননি, তিনি তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে দেশের অবস্থা আসলে ভালো হচ্ছে। সো মানে
তার তার মধ্যে একটা চেষ্টা ছিল যেন মানে ইউরোপীয় বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়া, যে বা বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের এই বার্তাটা দেওয়া যে তোমরা এতদিন ধরে যাই হয়ে হোক না কেন, বাংলাদেশে আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ক্রমান্বয়ে কন্ট্রোল হয়ে আসছে। তিনি ইন্ডিয়াকে নিয়েও কথা বলেছেন। একটি জিনিস স্বাভাবিক যে আপনার নিকট প্রতিবেশীর সঙ্গে যদি আপনার গণ্ডগোল থাকে, সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার সঙ্গে কেউ অন্য যারা সম্পর্ক করতে আসবে তারা কিন্তু একটু চিন্তা করবে, একটু মানে এক ধরনের একটা দোটানায় পড়বে। লুৎফা সিদ্দিকী সেখানেও ইন্ডিয়ার সঙ্গে রিলেশনের ব্যাপারটা খুব পারপাসফুলি, খুবই চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন। অর্থাৎ একজন প্রফেশনাল হিসাবে লুৎফা সিদ্দিকী তার ইন্টারভিউটাতে আই এম কনভিন্সড, আমি প্লিজড যে তিনি ইউরোপিয়ান অর ওয়েস্টার্ন ইনভেস্টরদেরকে, বিজনেসম্যানদেরকে একটা গুড মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। যাই কিন্তু মূল প্রতিনিধিত্ব তো করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই যে 47 জন সেখানে যাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, সেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, উন্নয়ন সহযোগী কিংবা অন্যান্য নন প্রফিট অর্গানাইজেশনের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং এইসব বৈঠকে আমরা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রধান উপদেষ্টার প্রেস উইং মারফত যা জানতে পেরেছি, সেই জায়গায় কিন্তু আবার আমার কাছে মনে হয়েছে যে লুৎফা সিদ্দিকী যেভাবে এক ধরনের একটা কনভিন্সিং মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার বক্তব্যে আবার ঠিক সেরকম একটা কনভিন্সিং মেসেজ দেওয়ার চেষ্টাটা যে ছিল সেইটা আমার কাছে মনে হয়নি। ফলে তার কাছে আসলে ঠিক মানে বিনিয়োগ আকর্ষণ কিংবা ব্যবসা বাণিজ্য আকর্ষণ বা সেই ধরনের কোনো বিষয় ওনার মাথায় কাজ করেছে বলে সেটা আমার কাছে মনে হয়নি। আই মে বি রং, বাট আমার কাছে সেটা মনে হয়নি। কেন মনে হয়নি আমি সেই আলোচনায় যাব। আরও একটা বিষয় যে তিনি যেসব ব্যবসায় প্রতিষ্ঠান বা অন্যান্য বিশেষ করে নন প্রফিট অর্গানাইজেশনের অনেকের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছেন বা বৈঠক করেছেন, আমরা ঢাকার পত্রপত্রিকায় সেগুলোকে বেশ ফলাভাবে প্রচারিত হতে দেখেছি। তাদের অনেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরনো বন্ধু, পুরনো সহকর্মী। যেমন গ্রামীণ আমেরিকার একজন কি বলে এমিরেটাস ডিরেক্টর, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি, সেটিও আমরা খুব ঢাকার পত্রিকায় ফলাও করে প্রচারিত হতে, বড় হেডলাইনে খবর হতে দেখেছি। এবং ওনার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে সেখানে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। সেগুলোকে আমরা এই যে 47টি বা 50টি যে এনগেজমেন্ট, সেই এনগেজমেন্টের আওতায় রেখেছি। ফলে আমরা কিন্তু বিষয়টাকে এইভাবে দেখতে পারি যে দাভোসে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, যেমন একই সঙ্গে তিনি তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখভাল করা কিংবা এক ধরনের একটা কি বলবো, এক ধরনের আবার পুরনো সম্পর্ককে ঝালাই টালাই করার সেরকম একটা সুযোগ তিনি কাজে লাগিয়েছেন। আরেকটা কাজ তিনি করেছেন, সেটি হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে এক বক্তব্য উপস্থাপনের তিনি প্ল্যাটফর্ম হিসাবে দাভোসটাকে ব্যবহার করেছেন। আমরা জানি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটি জানানো হয়েছে যে তিনি সেখানে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন, যে বাংলাদেশ থেকে মানে মোটা অঙ্কের অর্থ পাচার হয়ে গিয়েছে। এবং তিনি আহ্বান জানিয়েছেন সেখানে দুঃখিত বিদেশি রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদের, এনজিও প্রতিনিধিদের, মিডিয়াকে, তারা যেন বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে তারা যেন দেখে যে কিভাবে গত 15-16 বছরে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক অর্থ পাচার হয়ে গেছে। আবার ঠিক এই জায়গাটায় আমি যদি লুৎফা সিদ্দিকীর বক্তব্যটা একটু দুঃখিত, লুৎফা সিদ্দিকীর বক্তব্যটা যদি আপনাদের সামনে আমি আনি, লুৎফা সিদ্দিকী কিন্তু ঠিক এই জায়গাটায় ঠিক ঢালাওভাবে ঠিক অভিযোগের জায়গায় তিনি থাকেননি। তিনি বরং যে বার্তাটি দিতে চেয়েছেন, তিনি বার্তাটি দিতে চেয়েছেন এরকম যে হ্যাঁ, বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে, বাট দিস গভর্নমেন্ট তারা মেজার্স নিচ্ছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ মানে আহরণ কমিটি বা এই ধরনের একটা কমিটিও গঠন করেছে। 20টির মতো প্রতিষ্ঠানকে, 20টির মতো তারা আইডেন্টিফাই করেছে যারা মানে মানি লন্ডারিং করেছে, টাকা পাচার করেছে, সেই সব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সরকার। অর্থাৎ লুৎফা সিদ্দিকীর বক্তব্যটা ছিল এক ধরনের যে দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, government is trying to find out, already they have like the sort out the people or the organization যারা মানি লন্ডার করেছে এবং বাংলাদেশ ব্যাংক সেটা নিয়ে কাজ করছে। এবং মোটামুটি একটা গভর্নমেন্টের একটা পুরো অ্যাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স লুৎফা সিদ্দিকী সেখানে দাঁড় করানোর চেষ্টা করেছেন।